যারা পিটিশনার তারাও কিন্তু কোথাও গিয়ে সেই দুর্নীতিরই একটা অংশী। আমি ন্যায় বিচার চাই। এবার ন্যায় বিচার চেয়ে সে যদি দেখা যাচ্ছে তিনিও একজন অন্যায়কারী, একজন পিটিশনার, সেও যদি সেই অংশী হয় দুর্নীতির, তাহলে কিন্তু তিনিও কিন্তু তার জন্য পানিশেবল হবে। সেই আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী, তার একদম ডাইরেক্টলি রেসপন্সিবল। বিশ্বাসযোগ্যতা নেই এসএসসির, আজ 1% বিশ্বাসযোগ্যতা নেই এই সরকারের। এই এসএসসি একদম দুর্নীতির আতুরঘর এবং আখড়া, যার পেনাল্টি দিচ্ছে প্রকৃততে এখনকার স্টুডেন্টরা। আর যা কিছু সব একেবারে চুলোই যাক, তাহলে কিন্তু কেউ ছাড় পাবে না। উদাও করে যে নগর জ্বালিয়েছে, দেবালয় যেও পুড়ছে, এইটা আবার কবে বুঝবো আমরা? যার টাকা থাকবে সে শিক্ষা কিনতে পারবে, সে পড়াশোনা করবে। দিদি, আবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন এসএসসির যে ওএমআর তা প্রকাশ করতে হবে, কিন্তু এসএসসি কর্তৃক জানানো হচ্ছে যে প্রাইভেসি নষ্ট হবে। এত গোপনীয়তা কিসের এই গোপনীয়তা? গোপনীয়তা তো একই জায়গায় দাদা, যে কারণে আজকে এই যে 2016 প্যানেল বাতিল হলো, এক এবং একমাত্র গোপনীয়তার জন্য। কিসের গোপনীয়তা? গোপনীয়তা এখানেই যে সমস্ত ওএমআর ম্যানুপুলেটেড, যারা ক্রেতা, শিক্ষক শিক্ষিকা বা ধরুন যারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছে, তাদের অ্যাকচুয়াল অবস্থান যাতে রিভিল না হয়ে যায় পাবলিক ডোমেনে। তার মানে কি দেখা যাচ্ছে যে একটা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল সার্ভিস কমিশন, সে কার্যত একেবারে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটাকে ব্যবস্থা করেছে সরকারের বদান্যতায়। অবশ্যই আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী, তার একদম ডাইরেক্টলি রেসপন্সিবল, কারণ তিনি কোথাও গিয়ে আমরা বারবার দেখেছি ওই যারা কিনা কোড আনকোড সেই টেন্টেড বা দাগি, তাদের পাশে অবস্থান নিতে। সেই জায়গায় প্রশ্ন এসে যায়। আবার দেখুন দাদা, এই 2025-এর ক্ষেত্রেও কোথাও গিয়ে যেন সেইটারই একটা সেই রিপিট টেলিকাস্টের মতো হচ্ছে। কারণ আজকে সিনহা ম্যাডামের বেঞ্চে যে জায়গাটা তৈরি হয়েছে, প্রশ্ন আর আসবে যে কেন হয়েছে। আজ 1% বিশ্বাসযোগ্যতা নেই এসএসসির, আজ 1% বিশ্বাসযোগ্যতা নেই এই সরকারের। সেই কারণে আজকে এই প্রশ্ন আসছে যে এই ওএমআর শিটে কেউ কোনো একটা অংশ ম্যানুপুলেশনের ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যাবে কিনা। তাহলে আজকে যদি স্কুল সার্ভিস কমিশন, সে তো কারোর কাছে সেই অর্থে জবাবদিহির বিষয় নেই, তাহলে যারা ট্রান্সপারেন্সির সাথে যাদের নিয়োগ করাটা বাঞ্ছনীয়, এবং যদি কিনা সত্যিকারের তারা সততার সাথে এবং স্বচ্ছতার সাথে নিয়োগ করতে চান, তাহলে তো ওএমআর পাবলিশ করাটা কোনো বিষয় না। কারণ অলরেডি পাবলিক ডোমেনে এই পারসেপশন তৈরি হয়ে গেছে, এই এসএসসি একদম দুর্নীতির আতুরঘর এবং আখড়া। আবারও বলছি, আতুরঘর এবং আখড়া, সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। সেই ক্ষেত্রে ওনাদেরও তো উচিত ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য যে এই জায়গাটাকে যখন এই প্রশ্ন উঠেছে মামলার মাধ্যমে আমরা পরিষ্কার করে দেব, কিন্তু যখনই তারা দিতে চাইছে না, অর্থাৎ গড়িমসি করছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বোধহয় আবার সে 2016-র মতন কোনো ব্যবস্থা নয়। তো কারণ দেখুন, একটা রেলিভেন্ট, এটা হয়তো আপাত মনে না হলেও 2016 সালের যে কারণে আজকে কিন্তু প্যানেলটা খারিজ হলো, এবং অলরেডি এটার একটা বিতর্ক উঠেছে। যিনি মূল পিটিশনার ছিল, রিসেন্টলি আপনারা দেখেছেন যে যখন কিনা সিবিআই তার ওয়েট লিস্টেডদের যে টেন্টেড লিস্ট আর সেগ্রিগেশনটা দিচ্ছে, তখন কিন্তু তার নামটা রয়েছে সেখান নিয়ে। এখানে যে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে হ্যাঁ, তাহলে বোধহয় নির্দিষ্ট কিছু আইনজীবী এবং বিচার ব্যবস্থা কোথাও গিয়ে একটা মানে সেই কোড আনকোড একটা রাজনৈতিকভাবে বিষয়টাকে নিয়ে তাদের আত্মস্বার্থে কাজটা করেছে। কিন্তু আমি তর্কের খাতিরে যারা অভিযোগ আনছে, সে শাসক দল বলুন, চাকরিহারাদের একাংশ বলুন, আমি হাইপোথেটিক্যালি ধরলাম তাদের কথাটা সঠিক। তাহলে যে বা যারা ম্যানুপুলেটেড, অর্থাৎ এই যার নাম এসেছে, তাহলে
সেই আইনজীবীরা তাহলে তাকে কি কখনো আড়াল করার চেষ্টা করেছে? নিশ্চয়ই না। তাহলে যে কোনো একজন ব্যক্তি সে বলেছেন আমি ন্যায় বিচার চাই। এবার ন্যায় বিচার চেয়ে সে যদি দেখা যাচ্ছে তিনিও একজন অন্যায়কারী, তাহলে এখানে তো গোটাটাই ট্রান্সপারেন্সির সাথে বেরিয়ে যাচ্ছে। আর এই খারাপ অবস্থা দুর্দিন তো আজ হতো না যদি কিনা 2025 সালে এপ্রিল মাসে যখন আপনার কেসটা চলছে, অর্থাৎ যখন দেবাংশু স্যারের বেঞ্চের দিকে, তখন তো যদি কিনা এই সিবিআই যে লিস্ট দিয়েছে, এই স্কুল সার্ভিস কমিশন যদি দাপটের সাথে সেটা হ্যাঁ ঠিক আছে আমরা সেগ্রিগেট করে দিচ্ছি আপনার ইন সার্ভিস এবং ওয়েট লিস্টের যারা, আজকে তো এই প্যানেল ক্যান্সেল হওয়ার বোধহয় সম্ভাবনা থাকতো না। কিন্তু তখন তো তারা করেনি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং আপনার সিবিআই, সেই ক্ষেত্রে তো আমরা দেখিনি সেই ইনিশিয়েটিভ। আজকে বারংবার কোর্টের অর্ডারে এই জায়গাটা তৈরি হলে কি দেখা যাচ্ছে যে যারা পিটিশনার তারাও কিন্তু কোথাও গিয়ে সেই দুর্নীতিরই একটা অংশী। তাহলে এটা তো আপনার আমাকে মানতেই হবে যে যারা বা যে ব্যবস্থা একদিকে দুর্নীতি মুক্ত আর একটা হলো দুর্নীতি যুক্ত, আপনাকে ঠিক করতে হবে আমি দুর্নীতি মুক্ত চাই কিনা। কোথাও গিয়ে দুর্নীতি মুক্তটাকেই যদি আপনি প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে রাখেন, তাহলে একজন পিটিশনার সেও যদি সেই অংশী হয় দুর্নীতির, তাহলে কিন্তু তিনিও কিন্তু তার জন্য পানিশেবল হবে। এটা কিন্তু একদম লজিক্যাল এবং নীতিগতভাবে দেখুন এটা ঠিক কি ঠিক না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে স্কুল সার্ভিস কমিশন কোথাও গিয়ে বোধহয় মানে আড়াল করে আমার মতন বা মানে একটা উদাহরণ দিয়ে বলছি নির্দিষ্ট কিছু জনের জন্য হোক, আর তারপরে আমরা কাদা ছোড়াছুড়ি করি, তাতেই বোধহয় সমস্যার সমাধান। বিষয়টা তা না। এটা বুঝতে হবে দাদা আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি একদম অন্ধকারময়ের দিকে। কারণ এতে কিন্তু শুধুমাত্র 26,000 বা যারা বঞ্চিত হয়েছেন শুধুমাত্র তাদের মধ্যে আর সীমায়িত নেই, এর গভীরতা এবং এর ব্যাপকতা অনেক, যার পেনাল্টি দিচ্ছে প্রকৃততে এখনকার স্টুডেন্টরা। দিদি, এখনকার স্টুডেন্টের কথা যখন তুমি বললে সেই প্রসঙ্গেই বলবো। আমরা পূর্বে একাধিকবার দেখেছি শিক্ষক সমাজকে পথে নামতে এবং নানা মিটিং মিছিল করতে। আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র হিন্দু স্কুল, সেখানে ছাত্ররা শিক্ষকহীনতায় ভুগছে। স্কুলে যেখানে শিক্ষক থাকার কথা 46 জন, 40 অধিক, সেখানে শিক্ষক গিয়ে দাঁড়িয়েছে মাত্র 22-23 জন। বলছি এই দুর্ভোগের সমাজের মধ্যে পড়েছে ছাত্র সমাজ, শিক্ষা ব্যবস্থা। কেমনভাবে দেখছেন এই বিষয়টি? তাহলে দেখুন আপনি ওই কথা রেস্ট টেনে যেটা আমি বলতে চাইছিলাম যে কোথায় গিয়ে পৌঁছেছি, যারা এখনো সংকীর্ণ আত্মস্বার্থে ভাববো যে আমার চাকরি, আমাদের মুষ্টি মেয়ে কয়েকজনের চাকরিটাই মানে প্রায়োরিটি লিস্টের আগে, আর যা কিছু সব একেবারে চুলোই যাক, তাহলে কিন্তু কেউ ছাড় পাবে না। আজকে ভাবতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গ আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আজকে হিন্দু স্কুলের মতন একটা স্কুল যেখানে কি বলবো তার যেখানে প্রথিত যশাদের মানে একেবারে মানে সেই যদি আমি মাইকেল মধুসূদন থেকে বলি এর কোনো শেষ নেই, সেদিকটা বাদ দিয়েই বলছি যে যেখানে সমস্ত প্রথিত যশাদের একটা অংশ একসময় যারা ছিলেন, সেই স্কুলের স্টুডেন্টরা, এটা টিচাররা নয় কিন্তু স্টুডেন্টরা এবং সব মানে ছোট ছোট বাচ্চারা, মিডিয়া আপনারা দেখিয়েছেন যে তারা আজকে পথে নেমেছে তারা নিজেদের জন্য। আমরা কোথায় ফেলে দিয়েছি একটা, তারা অনেক প্রশ্ন করছে কিন্তু এটা কিন্তু আমাদেরকে বলছে, আমরা মুখ দেখাবো কোথায়? আমরা যদি এখনো সংকীর্ণ আত্মস্বার্থে ভাবি যে আমার কাজটুকুন, আমাদের কাজটুকুন হলে ভালো, না হলে না, কিন্তু আজকে যে দাউ দাউ করে যে নগর জ্বালিয়েছে, দেবালয় যেও পুড়ছে, এইটা আবার কবে বুঝবো আমরা? কারণ দেখুন আজকে এর আগে যে শিক্ষক নিয়োগ হোক, আমরা চাকরি পাচ্ছি না, আমরা বেকার ঘুরে বেড়াচ্ছি, এইসব হয়েছে এবং বলছি এটা প্র্যাকটিক্যাল। তার সাথে অ্যাড হয়েছে কি বলুন তো, 8,000-এর উপর তো স্কুল বন্ধ হয়েছে,
তারা তো স্টুডেন্টরা তো মানে সেখানে জায়গায় প্লট তৈরি হয়নি। আর আজকে যারা এখনো পড়ছে এবং সেই অর্থে হিন্দু স্কুল তারা যথেষ্ট সজাগ সচেতন অভিভাবক এবং স্টুডেন্টরা তারা আজকে বাধ্য হয়েছে। তা আমরা কোন সরকারের রাজত্বকালে আছি যেখানে হিন্দু স্কুলের মতন স্টুডেন্টরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে? আর কিভাবে আমাদেরকে আয়না দিয়ে দেখাবে আমরা যদি এখনো নিজেদের অবস্থানটা ঠিক করে দেখতে না পারি? এ লজ্জা আমাদের প্রত্যেকের, এবং এর থেকে প্রত্যেককে শিক্ষা নিয়ে সোচ্চার হতে হবে যে এই একটা কঠিন অন্ধকারময় সময়ে আমরা কমিটেড, শুধুমাত্র যে মুষ্টিমেয় কিছু জনের চাকরির মধ্যে সীমায়িত নয়, আমরা কমিটেড এই সোসাইটির প্রতি, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিশুর প্রতি। কারণ এখন কোন জায়গায় দাঁড়িয়েছে জানেন দাদা? যার টাকা থাকবে সে শিক্ষা কিনতে পারবে, সে পড়াশোনা করবে, আর যার টাকা থাকবে না, শিক্ষা কিনতে পারবে না, সে হবে শিশু শ্রমিক, পরিযায়ী শ্রমিক। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতেই হবে। এটা এখনকার সময়ের অঙ্গীকার এবং সংকল্প আমাদের প্রত্যেককে নিতে হবে।